আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। দর্শক, আজকের অনুষ্ঠানে আমরা কথা বলবো একজন সাবেক নৌবাহিনীর একজন সাবেক কর্মকর্তার সঙ্গে। বাংলাদেশ সেনাবাহিনী বা সশস্ত্র বাহিনী মোতায়েনের পরে সেনা প্রহরায় যেভাবে বাংলাদেশে গণহত্যা হচ্ছে, তাতে আসলে সাবেক অনেক কর্মকর্তা আমার সঙ্গে যোগাযোগ করেছেন। তারা অত্যন্ত ক্ষুব্ধ, তারা অত্যন্ত ব্যথিত। তারা বলছেন এই সেনাবাহিনী, যে নৌবাহিনী, যে বিমান বাহিনী আমরা রেখে এসেছি, যেটিকে নিয়ে আমরা গর্বিত বোধ করতাম, আজকে তারা যেই ভূমিকা অবতীর্ণ হয়েছে সেটিতে তারা অত্যন্ত ব্যথিত এবং তারা তীব্র প্রতিবাদ জানান, নিন্দা জানান এবং তারা বিস্মিত যে একটি আন্তর্জাতিকভাবে সুনাম কুড়ানো একটি বাহিনী কি করে এতটা জঘন্য ভাবে ব্যবহৃত হতে পারে একটি ফ্যাসিস্ট শাসকের দ্বারা, কি করে নিজের দেশের জনগণের বিরুদ্ধে তারা অস্ত্র ধরতে পারে। দর্শক, আজকে আমার সঙ্গে যোগ দিচ্ছেন বাংলাদেশ নৌবাহিনীর সাবেক ক্যাপ্টেন এস এম নাসের, পিএসসি। তিনি 1981 সালে নৌবাহিনীতে যোগদান করেন এবং 2009 সালে তিনি চাকরি শেষ করার পরে তিনি বর্তমানে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। তিনি পিস কিপিং এর উপরে দুটি বিশেষ প্রশিক্ষণ আছে তার। একটি হচ্ছে বাংলাদেশ ইনস্টিটিউট অফ পিস সাপোর্ট অপারেশন অ্যান্ড ট্রেনিং এবং আরেকটি হচ্ছে পিস কিপিং সেন্টার পিয়ারসন থেকে ইউএন পিস কিপিং এর উপরে তিনি কোর্স সম্পন্ন করেন এবং সিয়েরা লিওনে তিনি 2003-04 সালে মিলিটারি অবজারভার হিসেবে দায়িত্ব পালন করেন। জনাব নাসের, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ কনক সরওয়ার ভাই, আপনার এবং আপনার অগণিত দর্শকদেরকে আমি সালাম জানাই। ধন্যবাদ আমাকে কথা বলার দেওয়ার জন্য। দর্শক, আপনাদের একটু বোঝার সুবিধার জন্য বলি, ক্যাপ্টেন নাসের নৌবাহিনীর ক্যাপ্টেন হচ্ছে আমাদের সেনাবাহিনীর সাথে ফুল কর্নেল পদমর্যাদা। তো নাসের ভাই, এই যে সিচুয়েশনটা আপনি যদি দেখেন যে সেনাবাহিনীর সহায়তায় গণহত্যা হচ্ছে, সেনাবাহিনী যেভাবে ভূমিকা রাখছে, আপনার নৌবাহিনীর লোকজন ভূমিকা রাখছে, একই সঙ্গে সশস্ত্র বাহিনীর ডিপ্লয়মেন্ট, তো কিভাবে দেখেন আপনি পিস কিপিং এ ছিলেন, তো প্রথমে একজন সেনা হিসেবে আপনার অনুভূতিটা আমরা একটু জানতে চাই। সাবেক নৌবাহিনীর কর্মকর্তা হিসেবে আপনি কিভাবে দেখছেন এই পরিস্থিতিটা, এই ভূমিকাটা? আমি অত্যন্ত ব্যথিত এবং আমি প্রথমে গভীর সমবেদনা জানাই যেসব পরিবার তাদের সন্তানকে হারিয়েছেন। আমি ছাত্র জীবন থেকেই দেখে আসছি ধাপে ধাপে আমার শিক্ষা, আমার নৌবাহিনীতে প্রশিক্ষণ, দায়িত্ব পালন সব মিলিয়ে আমরা দেখছি এবং কোনোভাবে মিলাতে পারছি না যে এরকম একটা প্রশিক্ষিত সেনাবাহিনী, এরকম একটা রেপুটেড বাহিনী যারা ইউএন মিশনে এভাবে কাজ করছে, তারা কেন এই মর্মান্তিক ঘটনাগুলো থামাতে পারছেন না। তারা তো পিস কিপিং করেন, আমরা পিস কিপিং করি, আমরা সারা পৃথিবীতে ইউএন মিশনের ম্যান্ডেট নিয়ে আমরা ওয়ারিং গ্রুপগুলোকে থামাই, সেখানে পিস এনফোর্স করি, পিস কিপিং করি, পিস বিল্ড করি। আমরা তো এইগুলোর সঙ্গে পরিচিত এবং আমরা এইগুলোতে বিশেষ প্রশিক্ষণ প্রাপ্ত, কিন্তু আমাদের নিজের দেশের এই অবস্থা কেন দেখছি? আমি যখন এই ছোট ছোট ছেলে মেয়েদের বুলেট রিডেন বডিগুলো দেখি আমি আশ্চর্য হয়ে যাই। সরাসরি তাদেরকে মাথায় গুলি করা হয়েছে, আরো যেগুলো ভিডিও ফুটেজ আমার সামনে এসেছে। আমি এই জন্য আমি বেশি কথা বলি না, আমি মিডিয়ার সামনে তো আসি না, কিন্তু আমি এখন বিবেকের তাড়নায় আপনাদের সামনে এসেছি যে এইগুলো বন্ধ হওয়া উচিত, অবশ্যই বন্ধ হওয়া উচিত। আমরা তাহলে কি করছি কেন? আমরা বিদেশে এত নাম কুড়াচ্ছি, বিদেশে এত কাজ করতেছি, বিদেশে নিজের জীবনের বাজি নিয়ে আমরা পিস কিপিং করে চলেছি, কিন্তু আমার দেশের এই অবস্থা কেন? আমার দেশের শিশুরা রাস্তায় মারা যাবে কেন? তাদেরকে ডেলিভারেটলি ঠান্ডা মাথায় খুন করা হবে কেন? এই প্রশ্ন আমারও। আমি এটার অচিরেই বন্ধ হতে দেখতে চাই এবং এটার বিচার চাই। আমি নিজে এই কাজের সাথে ইনভলভ ছিলাম সিয়েরা লিওনে। আমি দেখেছি কিভাবে ট্রুথ কমিশন পাবলিক হিয়ারিং করে এবং ওই একই জায়গায় ওই হিয়ারিং এর মধ্যেই যারা ভিকটিম তাদেরকে কম্পেনসেট করা হয় এবং যারা অপরাধী, যারা মানবাধিকার লঙ্ঘনকারী তাদেরকে ওইখান থেকেই ইনডাইটমেন্ট জারি করা হয়, তাদেরকে অ্যারেস্ট করা হয়, বিচারের সম্মুখীন করা হয়। আমি একই জিনিস দেখতে চাই আমাদের, অর্থাৎ পিস কিপারদের দেশ বাংলাদেশে একই অবস্থা হয়েছে, একই রকম ভাবে তাদেরকে ট্রিট করা হয়েছে
এবং যারা অপরাধী তাদেরকে অবশ্যই বিচারের আওতায় আনতে হবে। এইটা আমার একান্তভাবে আমি চাই যে আমার দেশ আগে নিজে পবিত্রতা অর্জন করুক, তারপরে না আমরা বিদেশে একই জিনিস আমরা সেখানে আরোপ করতে পারবো। কিন্তু আমাদের দেশে এই অবস্থা রেখে আমি তো কল্পনা করি, আমি ঘুমাতে পারছি না যে আমাদের দেশে রাজপথ এইভাবে 200-250 যেটা অফিসিয়াল রিপোর্ট আসছে স্কুলের ছাত্রদেরকে এইভাবে হত্যা করা হয়েছে। এটা আমি চিন্তা করতে পারি না। এবং এখন ক্যাপ্টেন নাসির, এবং এখন যদি আপনি পরিস্থিতিটা দেখেন, আপনি দেখবেন যে কারফিউ দেওয়া আছে, সেনাবাহিনী রাস্তায় মানে এম করে দাঁড়িয়ে আছে, অ্যাম্বুশ করে দাঁড়িয়ে আছে, পজিশন নিয়ে বসে আছে, আর পুলিশ আর ছাত্রলীগ বাসায় বাসায় ঢুকে বিভৎস সব ঘটনা ঘটাচ্ছে, ধরে নিয়ে আসছে, টর্চার করছে, ভাঙচুর করছে, মেরে ফেলছে। তো সেনাবাহিনী নামলো কেন? মানে আমার কথা হচ্ছে, বেসামরিক প্রশাসনের অধীনে যদি সেনাবাহিনী নামে, আমি একটি ভিডিও ফুটেজ দেখছিলাম যে ম্যাজিস্ট্রেটের নির্দেশ দিচ্ছে, ম্যাজিস্ট্রেট পাশে দাঁড়িয়ে আছে, সেনাবাহিনী গুলি করছে। তো ওই ম্যাজিস্ট্রেট সেনা আইনের কি জানে? ওই ম্যাজিস্ট্রেটও তো এই সরকারের নিয়োগ পাওয়া হয়তো কোনো ছাত্রলীগের কোনো পান্ডা। তো এই জায়গাটায় সেনাবাহিনী কেন ধরেন নিজেদের গার্ডসটা দেখাতে পারলো না? সেনাবাহিনী কেন তার নিজের দেশের মানুষের বিরুদ্ধে অস্ত্র ধরলো? আমি আপনাকে বলি, প্রথমে একটা তো নিশ্চয়ই একটা অপারেশন অর্ডার জারি হয়েছে। সেই অপারেশন অর্ডারে কি নির্দেশ তাদেরকে দেওয়া হয়েছে আমি জানি না, আমি অপারেশন অর্ডারের কোনো কপি আমি দেখি নাই। কিন্তু সেনাবাহিনী রিয়াক্ট করে উইথ দ্য সিচুয়েশন, উইথ দ্য থ্রেট পারসেপশন হচ্ছে সেনাবাহিনীর প্রধান কাজ করার প্রধান উৎস। যেমন থ্রেট আসবে সেইভাবে সে রিয়াক্ট করবে। তো এখন তাদের অপারেশন অর্ডারে কি লেখা ছিল, আমি তো জীবনে অনেকবার নির্বাচন কেন্দ্রে ডিউটি করেছি, ইরাইট টু সিভিল পাওয়ারে কাজ করেছি। এইরকম যখন একটা পরিস্থিতি হয়, যখন সেনাবাহিনী সেখানে পৌঁছায়, অবশ্যই সেনাবাহিনী এই থ্রেট পারসিভ করার জন্য সবচেয়ে বেশি ট্রেন্ড করা, এবং তারা জানে রুল অফ এঙ্গেজমেন্ট, তারা জানে কিভাবে থ্রেট অ্যাসেস করে কোন প্রসিজারে সে অগ্রসর হবে। কিন্তু অন্য একটা থাক এবং একটা খুনিকে তারা কখনোই সহায়তা করবে না, তাহলে আর প্রফেশনালিজমের থাকলোটা কি? সেনাবাহিনীর মূল যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে প্রথমে থ্রেটকে অ্যাসেস করা, রাইট অ্যাসেসমেন্ট করা, এবং সেই অনুযায়ী প্রয়োগ করা, যাতে পিস জানমালের রক্ষা হয়। কিন্তু জানমাল হরণ করার সঙ্গে তারা যোগ দিতে পারে না, এটা হচ্ছে মানে সবচেয়ে প্রধান বিষয়। আমি একটা ভিডিও ফুটেজে দেখলাম যে রাস্তার মধ্যে এলএনজি নিয়ে সেনাবাহিনী জাস্ট লাইভ পজিশনে, নিলিং পজিশনে এম করছে। আমি ফায়ারের শব্দ বা লাইভ ফায়ার কিনা আমি জানি না, এরকম সিচুয়েশন তো হওয়ার কথা না। লাইভ ফায়ার ফুটেজ আছে, লাইভ ফায়ার হয় এবং ক্যাজুয়ালিটি হয়, এইগুলো সব কোর্ট মার্শালের আসামি হবে, যত যে আদেশ দিক না কেন, বিকজ ইলিগাল আদেশ। আমি একটু মনে করিয়ে দিই আপনাকে, এই সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার যখন হয়ে গেল, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে জার্মান যে জেনারেলরা ছিল তারা সবাই বিচারের সম্মুখীন হলো নুরেমবার্গে, এবং তাদের একটাই কথা ছিল, আমরা তো আদেশ পালন করেছি, আমরা একটা দেশের হয়ে যুদ্ধ করেছি, আমি একজন ইউনিফর্ম পার্সন, আমি আমার ঊর্ধ্বতনের আদেশ পালন করেছি মাত্র। আপনার প্রসিকিউটিং এর তার উত্তর কি ছিল? এর ছিল যে হিটলার একটা দানব ছিল, আর সেই দানবের হাত পা চোখ মুখ হচ্ছে এরা, সুতরাং এদেরকে কোনোভাবেই মাপ করা যাবে না। এবং তারা সবাই চরম শাস্তির মুখোমুখি হয়েছিল। তো আমি জাস্ট মনে করিয়ে দিলাম যে ওই যে আমার ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশ আমি পালন করছি, এটা বলে পার পাওয়া যাবে না। হ্যাঁ, ঊর্ধ্বতন কর্মকর্তা ডিসওবিডিয়েন্স একটা বড় অন্যায় এবং অপরাধ হিসেবে বিবেচিত হয়, কিন্তু আমি তাই বলে যে আমার ছোট বাচ্চাদের উপর আমি গুলি চালাবো না, এবং আমি এটা ব্যাপারে কাউকে সহায়তা করবো না। আমি একটা আমার এক্সপিরিয়েন্স বলি। আমি যখন চিরঙে আমার পোস্টিং ছিল ইসাক জাহাজে, তখন একবার এক বিরাট ধরনের গোলমাল হলো স্থানীয় সিভিলিয়ানদের সঙ্গে, নৌবাহিনী, এবং ওখানে বেশ কিছু ক্যাজুয়ালিটি হয়। তো ওই ক্যাজুয়ালিটির পরে দুইভাবে বিচার হয়েছিল।
সিনিয়র অফিসারদের জবাবদিহি করতে হয়েছিল যে তারা কেন কমান্ড ফেলিয়ার হলো, আর যারা জুনিয়র যারা ছিল তারা তারা তো মিউটিনি পর্যায়ে চলে গিয়েছিল। তো এখন কথা হচ্ছে যে আপনাকে উপরে আদেশ আসতে পারে, বাট আপনি সেটা পালন করবেন যতটুকু থ্রেট আসে ততটুকু, এক নাম্বার। 2 নাম্বার হচ্ছে যে আপনি ওখানে সর্বশেষ ম্যাজিস্ট্রেট কি জানে, সে থ্রেটও অ্যানালাইসিস করতে পারবে না, সে ফায়ার করলে কি তার রেজাল্ট হতে পারে, একটা উদীয়মান তরুণ ছাত্র মারা যেতে পারে, সেই চিন্তাও তার মধ্যে নাই। কিন্তু সেটা তো মিলিটারি অফিসার হিসাবে যারা ট্রেন্ড অফিসার তাদের মধ্যে তো এই জিনিসটা অবশ্যই থাকবে। তারা জানবে ওখানে সিচুয়েশন কি, তারা জানবে কিভাবে রিয়াক্ট করতে হবে, তারা আপনি যদি সৎ হন, আপনি যদি হাই মোরাল থাকে, আপনার অস্ত্র ক্যারি করার দরকার হয় না, আপনি জাস্ট দাঁড়ালেই আপনাকে সম্মান করে। আপনি একটু আগে আমাকে বলছিলেন যে সেনাবাহিনী বা সশস্ত্র বাহিনীতে মরাল আপনার ডাউন, এটা হচ্ছে একটা অত্যন্ত সূক্ষ্মভাবে এটি পর্যবেক্ষণ করা হয়। তো আপনি কি মনে করেন যারা এখানে নামলো তাদের মরাল আপনি কি বলবেন? এরা কি দাদা, আমি তাদের ফায়ারিং লাইভ ছিল না কি ছিল, তাদের অপারেশন অর্ডার আমি দেখি নাই। আমি দেখলে এটা আরো ভালো করে বলতে পারতাম। যদি অপারেশন অর্ডার যদি এই ধরনের ইস্যু হয়ে থাকে যে ইউ ফায়ার অন দা স্টুডেন্ট বা এই ধরনের যদি কিছু থেকে থাকে, তার যিনি অর্ডার ইস্যু করেছেন ওনার বিচার হতেই হবে, কারণ উনি এই খুনের সাথে সরাসরি জড়িত। শুনুন, একটা হচ্ছে যে অ্যাকশন ইন দ্য আর্ম ফোর্সেস বা ডিফেন্স সার্ভিসেস অ্যাকশন, সেটা হচ্ছে বৈধ। আপনার যে বৈধ অ্যাকশন, আপনি কিভাবে যাবেন সেখানে, আপনি জীবন দিবেন, আপনি অন্যকে ফায়ার করবেন, দ্যাটস অলরাইট। কিন্তু আপনি একজন নিরস্ত্র মানুষকে হত্যা করছেন বা আপনি হত্যার সহায়তা করছেন, এটা তো আপনি কোনোভাবেই করতে পারবেন না। আপনাকে তাহলে এটার জবাবদিহি অবশ্যই কোনো না কোনো সময় দিতে হবে। আমার উপরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ ছিল এটা আপনার জন্য ডিফেন্স হবে না, দ্যাট ফর শিওর। এটা আপনাদেরকে আমি পরিষ্কার বলি যে আমাকে আমার ঊর্ধ্বতন কর্মকর্তা নির্দেশ দিয়েছিল বলে আমি মাটিতে লাই ডাউন করে এলএমজি ফায়ার করে দিয়েছি, আপনি কখনোই পার পাবেন না। নাসির ভাই, আপনি যেটি বলছিলেন এই ফুটেজটা আমি শেষ পর্যন্ত দেখাতে পারবো কিনা জানি না, কারণ এখানে রেস্ট্রিকশন থাকে। তবে আমি যদি আপনাকে একটু দেখাই, আপনি যেটি বলছিলেন যে লাইভ, আপনার জাস্ট বক্তব্যের সুবিধার জন্য আমি যদি আপনাকে একটু দেখাই। আপনি যদি দেখেন যে এই পাশে কারো হাতে কোনো অস্ত্রের কিছু নাই, কিন্তু জি জি নিরস্ত্র সাদা শার্ট পরা এই ভদ্রলোক হচ্ছে ম্যাজিস্ট্রেট। হ্যাঁ, এই ম্যাজিস্ট্রেট এখানে থাকার কথা না। একটা মিলিটারি সিচুয়েশন এভালুয়েট করার মতো ক্ষমতা তো ওনার নাই। যেখানে মিলিটারি ইন্টারভেনশন হচ্ছে সেখানে মিলিটারি তারা তাদের মতো করে প্রফেশনালি অ্যাসেস করবে যে থ্রেটটা কেমন এবং কিভাবে রেসপন্স করা উচিত। এখানে হি ইজ নোবডি। আপনি যত যাই বলেন না কেন, আমি এই সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল, মেজর এসব অফিসারদের বলবো, পদমর্যাদা বলেন, অভিজ্ঞতা বলেন, ফিল্ড অভিজ্ঞতা বলেন, আপনাদের অনেক বেশি। আপনাদেরকে ম্যাজিস্ট্রেটের কথা কেন আপনি শুনবেন? এবং আপনি এটা বলতে পারবেন না ম্যাজিস্ট্রেটের অর্ডার ছিল। দ্যাট উইল নট সেভ ইউ। তো এখন ধরেন এই যে মরালের জায়গাটা আপনি কি মনে করেন? মরালকে ডাউন সবাইকে এখন গোপালগঞ্জের দিকে বা শেখ হাসিনার, যেমন ধরেন একটু আগে আমাকে একজন সেনা কর্মকর্তা একটা পাঠিয়েছেন, একটা চিঠি পাঠিয়েছেন। ওই চিঠিটা আমি ওই সময় ফেসবুকে দিয়েছি, এবং সেখানে তিনি বলছেন যে 4টা ব্রিগেড, 46 ব্রিগেড, 86 সিগন্যাল ব্রিগেড, 14 ইঞ্জিনিয়ার ব্রিগেড এবং 24 কনস্ট্রাকশন ব্রিগেড, এই 4টা ব্রিগেড মূলত হাসিনার অধীনে মানে ডিরেক্টলি তার তত্ত্বাবধানে কাজ করতেছে। এবং ওরা মানে মিড লেভেল অফিসার, মেজর, লেফটেন্যান্ট কর্নেল সবার মানসিক অবস্থা খুবই খারাপ। তো মানসিক অবস্থা খারাপ বা তারা মানতে পারছেন না, বা এই বিষয়গুলোর যে বিষয় হচ্ছে যে ঘটনা তো ঘটে যাচ্ছে, তাই না? মানুষ হত্যা হচ্ছে, সেনাবাহিনীর সুনাম নষ্ট হচ্ছে। তো এবং উনি লিখছেন যে 99% মেজর জেনারেল হচ্ছে আওয়ামী সুবিধাভাগী, ব্রিগেডিয়ার পদের 80% আওয়ামী লীগ পন্থী, এবং সবাই বসে আছে যে তারা একটু প্রমোশন পাবে, তারাও একটু ভাগ বাটোয়ারা পাবে, এইসব চেষ্টায়। এবং আপনি যদি দেখেন যে বর্তমান সেনা প্রধান হচ্ছে শেখ হাসিনার আত্মীয়, আর পরবর্তী যিনি আছেন জেনারেল সাইফুল, তিনি তার বাড়ি গোপালগঞ্জ।
তার পরবর্তী যিনি আছেন জেনারেল তাবরেজ শামস, তার বাড়িও গোপালগঞ্জ। অর্থাৎ লাইন আপ এমন ভাবে করা হয়েছে, অর্থাৎ সেনাবাহিনীর মতো একটা প্রফেশনাল জায়গাকে ধরেন যেভাবে ক্ষতিগ্রস্ত করে একটা নির্দিষ্ট কোটারির মধ্যে নিয়ে যাওয়া হয়েছে, একজন সাবেক কর্মকর্তা হিসেবে আপনি এটাও যদি একটু অ্যাডজাস্ট করেন ভালো হয়। আমি খুবই মর্মাহত এবং লজ্জিত। আমি যে বাহিনীতে যে মোরাল নিয়ে কাজ করেছি সেটার একটা ধস নেমেছে বলে মনে হচ্ছে। বাট আমি বলবো আফটার অল সেনাবাহিনী হচ্ছে সার্বভৌমত্বের প্রতীক, মানুষের অনেক সম্মানের জায়গায় তারা ছিল। সেটাকে কিভাবে আবার ফেরত নিয়ে আসা যায় আমি সেটা নিয়ে সিরিয়াসলি চিন্তা করতে বলবো। আমি দেখি এই ইউএসএ এমনকি এখনো যে কোনো মানে সেনাবাহিনীর সদস্যদেরকে অন্যভাবে মূল্যায়ন করা হয় যে কোনো অর্গানাইজেশনে। তারা যে কোনো স্কুল কলেজে যে কোনো ইউনিভার্সিটিতে তারা তাদের পড়াশোনার জন্য তারা অগ্রাধিকার ভিত্তিতে সুযোগ পায়। এমনকি আপনি এয়ারপোর্ট গুলোতে তারা আগে বোর্ড করার সুবিধা পায়। একটা সম্মানের বিষয় আছে। আমাদের দেশে এই সম্মানটা ছিল একসময়। আমরা নিজে অনুভব করি সম্মানের বিষয়টা, কিন্তু ছিলই। মানে সেনাবাহিনীর একজন কেউ আসলে মানুষ তাকে সার্ভিস দেওয়ার জন্য রেডি থাকতো, কারণ এই ব্যক্তিটা দেশ রক্ষা বাহিনীর লোক, তারা দেশপ্রেমিক সেনাবাহিনী হিসেবে আমরা অভিহিত করতাম। এখন আপনি দেখেন আমারই গত কয়েকদিনে সেনাবাহিনী নিয়ে যতগুলো আমি প্রোগ্রাম করেছি, আলোচনা হয়েছে, মানুষের প্রতিক্রিয়া দেখেন, জাস্ট কমেন্টস গুলো দেখেন মানুষের। আমি খুবই লজ্জিত, বাট আমি আশা রাখতে চাই যে সেনাবাহিনী তার আগের অবস্থা নিয়ে ঘুরে দাঁড়াবে, কিন্তু এইভাবে না। আমি অ্যাটলিস্ট আমার একটা মানে আর্জ থাকবে, এই যে যারা এখন সেনাপ্রধান আমার অধস্থ, আমি তোমাদেরকে বলবো অনুগ্রহ করে তোমরা এই বাহিনীগুলোর ইমেজকে আবার ফিরিয়ে নিয়ে আসো। কিভাবে করবে ইটস আপ টু ইউ, বাট এটা তো আমাদের যেন কোনো বাচ্চারা মারা না যায়। এবং এরা গুলি করছে সরাসরি বুকে, মাথায়। এটা তো কখনো না। এই ইনএড টু সিভিল পাওয়ারের বেসিক ছিল মিনিমাম ফোর্স ইউজ করা, এবং পায়ে যদি এরকম সিচুয়েশন হয় যে কন্ট্রোল করা যাচ্ছে না এবং আমি নিজে ডেঞ্জারে পড়ে গেছি, সেক্ষেত্রে শুধু পায়ে 2-1টা গুলি করা যায়। কিন্তু এদেরকে যেভাবে 250-300 ছাত্রদেরকে হত্যা করা হয়েছে এবং বুকে, মাথায় লেথাল ওয়েপন ইউজ করে, এটা মানে বাংলাদেশে আগে হয়নি। তো এই ঘটনা সাংঘাতিক মোরাল এবং পেশন। সেনাবাহিনীর চাকরি শুধু মানে রুটিন চাকরি না, এটার সাথে পেশন, ভালোবাসা জড়িত থাকে, যার জন্য বাংলাদেশ সেনাবাহিনী বিদেশে এত নাম করলো কেন? শুধু ডিউটি করে, ডিউটি তো সবাই করে, ডিউটি সব দেশের আরো ভালো ডিউটি করে আমাদের চেয়ে, কিন্তু আমরা সবসময় অগ্রগামী ছিলাম। ভালো অ্যাপয়েন্টমেন্ট গুলো আমরা পেয়েছি, ভালো সুনাম পেয়েছি, লোকাল লোকজনরা আমাদেরকে অনেক বেশি আমাদের উপর আস্থা রাখতো। একটাই কারণ, সেটা হচ্ছে আমরা ডিউটি করেছি উইথ প্যাশন, মানুষকে ভালোবেসে, মানুষকে হত্যা করে না। আমি এটাই বলবো যে কিভাবে হবে, কিভাবে করবে তোমরা, ইটস আপ টু ইউ, বাট ইউ হ্যাভ টু ডু দিস। এটা একটা জীবন মরণ লড়াইয়ের মতো সেনাবাহিনীর ভাবমূর্তি ফিরিয়ে আনা। কিভাবে করবে, কেমন করে করবে, আপ টু ইউ। আমি তো বললাম আমি অপারেশন অর্ডার দেখি নাই, যারা ফায়ার করছিল তাদের এই ফায়ারিং এর কতগুলো ক্যাজুয়ালিটি হয়েছে আমি জানি না, আমি দেখতে পাইনি। ওই ক্রাউড দূরে ছিল। তারা কি মারাত্মক ধরনের থ্রেট তৈরি করেছিল যার জন্য আমাকে শুয়ে পড়ে এলএনজির ট্রিগারে আঙুল রাখতে হলো? সেটা আমার হিসাবে আসে না। তাহলে কেন তারা মারা গেল কেন? এই যে 2-একটা ফুটেজ দেখছি, একটা বাচ্চা ছেলে বাঁচার চেষ্টা করছে বিল্ডিং এ, একটা নির্মাণাধীন বিল্ডিং এর আড়াল করে, এবং তাকে একটা পুলিশ অফিসার এসে ঝুঁকে গুলি করলো। এটা কি মানে ঠান্ডা মাথায় খুন নয়? একজন বাবা হিসেবে হাউ ডু ইউ ফিল? আমার প্রশ্ন 3 বাহিনী চিফকে, একজন বাবা হিসেবে, একজন প্রফেশনাল আর্ম ফোর্সেস হিসেবে, একজন লিডার হিসেবে, একজন দেশের একজন গুণী মানুষ হিসাবে। গুণী মানুষ না হলে তো চিফ হতে পারে না। সেই হিসাবে তোমাদের চোখের সামনে যে
বাচ্চা ছেলেগুলো মারা যাচ্ছে একদম স্ট্রেট হেডশটে, তোমাদের কেমন ফিল হচ্ছে? আমি জানি না, আমি ঘুমাতে পারি না। আমি তো দূরে, আমি নিরাপদে আছি, কিন্তু আমি যখন এইসব ছবি দেখি আমি নিজেকে ঠিক রাখতে পারি না। আমার ভাই বলছে তুমি তো ভালো আছো, তুমি এসব নিয়ে তুমি বলতে, আমি বলবো আমার বাচ্চা এগুলা, ইউ আর কিলিং মাই কিডস, প্লিজ ডোন্ট ডু দ্যাট। আজকে না হয় আজকে তুমি নিরাপদে আছো, কালকে ইউ মাইট নট বি। এগুলো একটু দয়া করে, একটু অনুগ্রহ করে, তোমরা আমার স্নেহের, আমি সেই হিসাবে বলছি যে তোমরা এগুলো একটু দয়া করে বিবেচনায় আনো প্লিজ। তুমি দেখাই দাও যে তোমার অপস অর্ডার কি। একজন মানুষ মানে একদম ফুল ব্যাটল সিনারিওতে যেন একটা মানে অ্যাগ্রেসিভ রিবেল গ্রুপকে তারা ফেস করছে, এরকম তো না। আমি তো তাদের উল্টা দিকে যে ক্রাউড দেখলাম তারা কিন্তু সেভাবে ছিল না। না 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 না। তো এখন ধরেন যদিও ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছে, যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে, কিন্তু তারপরে ধরেন পুরো পৃথিবী এই ভয়াবহতা সম্পর্কে অবহিত, পুরো পৃথিবী আপনি কি মনে করেন আমাদের সেনাবাহিনীর এই ভূমিকার কনসিকুয়েন্সেস কি হতে পারে ইন্টারন্যাশনালি, বা জাতিসংঘের যে পিসকিপিং মিশন যেটা নিয়ে আমরা গর্ব করি, সেই জায়গাটায় বা এটা মানে এটা কি হতে পারে, মানে কি মনে করেন কি প্রভাব আসতে পারে, বা কিভাবে আপনি বা ভাবছেন, যেহেতু আপনি অনেক জায়গায় যুক্ত ছিলেন, অনেক গুরুত্বপূর্ণ ভাবে যুক্ত ছিলেন, কি মনে করেন? এটার কনসিকুয়েন্স খুবই খারাপের দিকে যেতে পারে। সাধারণ মানুষরা এটার ফল ভোগ করবে। হ্যাঁ, যারা উচ্চ লেভেলে, যারা বিদেশে চলে যেতে পারবে তারা চলে যাবে, কিন্তু যারা থাকবে আসলে, যারা যাবে না এরকম প্ল্যান করেছে, তাদের রিয়েলি তাদের জন্য একটা বিরাট সাফারিংস এর কারণ হবে। এটা তো মানুষ দেখছে, এটা তো চরম ভায়োলেশন। মানে আপনি সেনা কর্মকর্তাদের কথা বলছেন? সেনা কর্মকর্তা, আমি সবার কথা বলছি। এমনকি আমাদের দেশে আমি যেটা জানতে পারছি যে রেমিটেন্স প্রবাহ কমে গেছে, অর্থনৈতিক অবস্থা খুবই মন্দার দিকে যাচ্ছে, ব্যাংকে রিজার্ভ নাই, আপনার জরুরি ট্রান্সপোর্টেশন গুলো বন্ধ হয়ে আছে। আপনার যদি এই ডিস্ট্রিবিউশন যদি ঠিক মতো না হয়, আপনার যদি ঠিক মতো এক্সপোর্ট ইম্পোর্ট যদি না হয়, ডেফিনেটলি আমাদের চরম একটা দুর্বিষহ জীবনের দিকে চলে যাবে। আমার তো মনে পড়ে ৭৪-এর মনান্তরের কথা, আমি আটকে উঠি। অন্যদের মনে আছে কিনা জানি না, আমার ছোটবেলার অনেক ঘটনা একদম পরিষ্কার মনে আছে। আমরা জীবন্ত কঙ্কাল গুলোকে রাস্তায় হাঁটতে দেখতাম, মানুষজন আর মানে যারা ক্ষুধার্ত লোক আর ভাত চাইতো না, চাইতো একটু মার, একটু সেই সময় যারা বিচিত্রা পেপার পড়তেন তারা একটু অনুগ্রহ করে যদি দেখার সুযোগ থাকে দেখেন ছবিগুলো। মানুষ কিভাবে ডাস্টবিনের খাবার খাচ্ছে, হাড্ডিসার মানুষ কিভাবে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, এবং ডেড বডি কিভাবে রাস্তার পাশে পড়ে আছে, এই সিনটা আমি দেখেছি। আমি চাই না কোনোভাবেই আমার দেশ কোন অবস্থাতে পিছিয়ে যায়, এগিয়ে যাক, মানুষরা ভালো থাকুক, এটাই হচ্ছে যে আমার সর্বান্তকরণে আল্লাহর কাছে প্রার্থনা। আর যারা পলিসি মেকার, আল্লাহ তাদেরকে সুবিবেচনা দিক, এই দোয়া করি, এই আর কি। তো এখন যদি জাতিসংঘ যদি বলে যে আমরা এই জাতীয় সেনাবাহিনীকে আমাদের পিসকিপিং এর দরকার নাই, তো সেটা তো ধরেন আর্থিক লস তো একরকম লস, কিন্তু পুরো বাহিনীর যে সম্মানহানি, তখন ইতিমধ্যে তো বলা হয় যে বাংলাদেশের র্যাব এবং আর্মিতে যারা মানব হিউম্যান রাইটস ভায়োলেশনের সঙ্গে যুক্ত তারা ইয়েতে চান্স পাবে না, এটা কিন্তু বলে দেওয়া হয়। কয়েকদিন আগে বলা হয়, কয়েকদিন আগে দুজন অফিসারকে প্রত্যাহার করা হয়েছে সেনাবাহিনী, যে তারা মানবতা বিরোধী কার্যক্রমের সঙ্গে যুক্ত, হিউম্যান রাইটস ভায়োলেশনের সঙ্গে যুক্ত। তো এরকম একটি ঘোষণা যদি আসে, বা আপনি কি মনে করেন আসতে পারে কিনা, বা আসলে কি দাঁড়াবে, বিষয়টা কোথায় দাঁড়াবে? অবশ্যই আমি যতটুকু জেনেছি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ওনাদেরকে রিকোয়েস্ট করা হচ্ছে, যে দেশ বিশ্বে পিসকিপিং এ এত বড় কন্ট্রিবিউট করেছে সেই দেশের যদি এই অবস্থা হয়, তোমরা কিভাবে সেই দেশের থেকে ট্রুপ নিয়ে আসছো, বরং ওই ট্রুপ গুলোকে আবার ওই দেশেই ডিপ্লয় করো, যেন তারা দেশকে শান্ত করতে পারে, যেন তারা দেশের বেসিক নিরাপত্তাটা যাতে নিশ্চিত করতে পারে। যেভাবে গুলি করা হচ্ছে সেটা যাতে বন্ধ হয়। তো এটা যদি হয় আমি খুবই কষ্ট পাবো, কারণ এটা আমাদের মান সম্মান। আমি যখন মিশন করেছি, আমরা অনেক সম্মানের সাথে মিশন করেছি। আমাদেরকে
আমি একটা টিমকে লিড করেছিলাম, ইন্টারন্যাশনাল মিলিটারি অবজারভার টিম, এবং আমাকে জানানো হয়েছিল যে আমার অনেক সিনিয়র ছিল, আমার টিমেই সিনিয়র ছিল, কিন্তু আমাকে লিডারশিপ দেওয়া হলো কারণ আমি ওই টিমের কাছে সবচেয়ে গ্রহণযোগ্য ছিলাম, 1 নম্বর। আমাকে পরে এটা জানানো হয়। আর 2 নম্বর হচ্ছে যে আমি কাজ করতাম, আমি সিনসিয়ারলি কাজ করতাম। এগুলো তারা অবজার্ভ করেছিল। আমাদের সঙ্গে আমার টিমে 6 জন পুলিশ ছিল যারা ইন্টারন্যাশনাল, একজন বাংলাদেশের পুলিশ ছিল, এবং আমার খুব কষ্ট লাগতো এই বাংলাদেশের পুলিশের পারফরমেন্স দেখে। তখনই আমরা অন্যান্য পুলিশরা অনেক স্মার্টলি সকালে ব্রিফিং দিত, মিটিং এ আমি ব্রিফিং গুলো নিতাম, আমি তাদের পারফরমেন্স নোট করতাম। বাংলাদেশের পুলিশ যিনি ছিলেন ওনার অনেক প্রবলেম ছিল, উনি দেশে ফেরত যেতে বেশি আগ্রহী ছিলেন। তো আমি কাজ করেছিলাম এর জন্য। আমি আমার টিমের আপনার অন্যান্য যারা বিদেশি পুলিশ ছিল তাদেরকে রিকোয়েস্ট করতাম যে ছুটিতে গেলে প্লিজ ব্রিং সাম ট্রেনিং ম্যাটেরিয়াল, তোমরা এখানে এত ভালো কাজ করছো, আই নিড অল দিস। আমি যেহেতু তাদের পারফরমেন্স নোট করতাম, তারা ছুটি থেকে আসার সময় প্রচুর ট্রেনিং ম্যাটেরিয়াল নিয়ে এসেছিল, টার্কি থেকে, কানাডা থেকে, ইউকে থেকে, নাইজেরিয়া থেকে, এবং আমি সেগুলো পৌঁছে দিয়েছিলাম স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আমি জানি না ওখানে ওরা আবার কমপ্লিমেন্টারি নোট দিয়ে দিয়েছিল। না আপনি দেখছেন না যে আন্দোলনের সমন্বয়কদের ডিবি অফিসে আটকে রেখে ওইখান থেকে বিবৃতি পাঠ করানো হচ্ছে। এটা কেউ না জানি, আপনি ক্যাপটিভ অবস্থায় বিবৃতি পড়ানো, এটা আপনার ইরান ওয়ারে দেখেছেন না, যেখানে আপনার এয়ারফোর্সের 3টা প্লেন শট ডাউন হয়েছিল, তাদের পাইলট এবং কো পাইলটরা ক্যাপটিভ হয়েছিল ইরাকে, তাদেরকে দিয়ে বিবৃতি পড়ানো হচ্ছিল যে ইরাকে এইভাবে আমাদের আগ্রাসন করা ঠিক হয় নাই, এখানে মানুষজনের উপরে এইভাবে আক্রমণ করাটা খুবই অন্যায় ছিল। পরে তাদের সব লেখাগুলো তো পরে বিভিন্ন পত্রিকা এসছে, রিডার ডাইজেস্ট, টাইমসে এসছে, যে তাদেরকে কিভাবে এই বিবৃতিগুলো নেওয়া হয়েছিল। এগুলো যারা সেনাবাহিনীর অফিসার তারা আরো ভালো জানে। তো এগুলো হবে না, ডিবি অফিসে কি জন্য নেওয়া হলো, জানে না যে এই প্রবলেমটা কিভাবে তৈরি হলো, কিভাবে এই প্রবলেমটা এইরকম একটা পর্যায়ে আসলো যেখানে আপনার এতগুলো মানুষ মারা গেল। আমরা তো সবাই জানি, ডে বাই ডে আপনার ইনসিডেন্ট আমরা জানি। এটা কিভাবে শুরুটা হলো, কিভাবে একটা মোটামুটি তো এই ব্যাপারটা মিটে গিয়েছিল আপনার কয়েক বছর আগে 2018-এ। তারপরে জিনিসটা এইভাবে বাইরে আসলো কেন, কিভাবে এইভাবে অ্যাজিটেট করলো কেন ছাত্র সমাজকে, এবং তাদের উপরে এইভাবে নির্মম ভাবে গুলি করা হলো কেন, এই কেনর উত্তরগুলো তো সবাই জানি আমরা। তো সুতরাং ওই বাচ্চা ছেলেদের থেকে আপনি যে কোনো বিবৃতি নিতে পারেন, বাট অ্যাকচুয়াল ঘটনা ইজ ডিফারেন্ট। তবে ধরেন নাসির ভাই, আমার অনুষ্ঠান শেষ করব। ধরেন বিডিআরের বিদ্রোহের নামে 57 জন সেনা কর্মকর্তা হত্যা করার পরে সেনাবাহিনীর কোনো ভূমিকা আমরা দেখি নাই। যে কয়জন প্রতিবাদ করেছিল তাদেরকে চাকরিচ্যুত সহ বিভিন্নভাবে শাস্তি দেওয়া হয়েছে, তখন আমরা কোনো প্রতিবাদ দেখি নাই। সীমান্তে প্রতি মাসেই তারা কয়েকজন করে মানুষ হত্যা করছে, সেনাবাহিনীর, দেশ রক্ষা বাহিনীর কোনো ভূমিকা নাই। ইন্ডিয়ার ধরেন এই যে ট্রানজিট বা রেল লাইন সকল কিছু দিয়ে দেওয়া হচ্ছে, সেনাবাহিনীর কোনো ভূমিকা নাই। মিয়ানমার বাংলাদেশের দিকে মর্টার ছড়ে, মর্টারের আঘাতে আমাদের সেনা সদস্য মারা যায়, আমাদের দিকে গুলি ছড়ে, আমাদের কোনো পাল্টা কোনো অবস্থান নাই। তো সেনাবাহিনী তো ধরেন এমনিতেই তো ম্লান হয়ে গেছে, তাদের যেই গৌরব দীপ্ত অবস্থান ছিল সেটা ম্লান হয়ে গেছে। এবং আমি বলবো যে এবারের ঘটনায় তারা যে মাঠে নামলো, মানে পুলিশের পোশাক পরে ছাত্রলীগ মানুষকে মারছে, পোশাক ছাড়া মারছে, তাদের কেউ আক্রান্ত হলো না সেনাবাহিনীর দ্বারা। সেনাবাহিনী তাদেরকে রক্ষা করলো না, সেনাবাহিনী রক্ষা করলো হচ্ছে এই যে এইসব গুন্ডাদেরকে, অর্থাৎ পুলিশের ড্রেস পরা গুন্ডাদেরকে, শেখ হাসিনার অনুগত বাহিনীকে, তাকে যে কোনো উপায় ক্ষমতায় টিকে রাখতে চায়। তো এটা তো আমি মনে করি যে সেনাবাহিনীর গৌরবের জায়গার কফিনের শেষ পেরেক ঢুকে গেছে। তো এটার থেকে এখন উত্তরণের পথ কি, সর্বশেষ আপনার একটা মন্তব্য জানি। আমরা আশাবাদ করতে পারি, কিন্তু আসলে প্র্যাকটিক্যালি আমরা কি করব, এখন কোথায় যাব এই সেনাবাহিনী নিয়ে? এক বিষয় একটাই, দেশপ্রেম, মোরাল, এগুলো এখন খুব মানে থিওরি শোনাবে, কিন্তু আসল জিনিস তো এইগুলো যখনই লস হয়ে যায়, যখনই অনুপ্রবেশ ঘটে একটা বাহিনীর ভিতরে, যখন আপনার
এলিমেন্টস ঢুকে যায়, এজেন্ট হিসেবে কাজ করে, এইগুলো যখন থাকে একটা সেনাবাহিনী তখন মোরাল আস্তে আস্তে ডাউন হতে থাকে, তখন তার ইমিউনিটি সিস্টেমটা চলে যায়, এবং যখনই এটা চলে যায় তখন সে আক্রান্ত হয়ে পড়ে, অসুস্থ হয়ে পড়ে। এগুলো সব অসুস্থতার লক্ষণ। হ্যাঁ, আপনার আপনি যখন আপনার শরীর ভালো থাকবে, স্বাস্থ্য ভালো থাকবে, আপনার যখন সব ইমিউন টিকাগুলো নেওয়া থাকবে, আপনার আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকবে কম, তখন আপনি কারেক্টলি ফাংশন করতে পারবেন। অন্যথায় আপনি ডিসফাংশনাল হয়ে যাবেন। তাই হয়েছে আমাদের, আমরা সেগুলো করতে পারছি না, আমরা দেশকে রক্ষা করতে পারছি না, আমাদের নিজের ভাইকে আমরা বাঁচাতে পারছি না, আমাদের নিজের পরিবারের সন্তানদেরকে আমরা বাঁচাতে পারছি না, তাদের ডেড বডি দেখছি আর আমরা ওই রাস্তার উপরে মেশিন গান নিয়ে শুয়ে পড়ছি। এইগুলো অসুস্থতার লক্ষণ। এই অসুস্থতা থেকে আমি কিভাবে বের হয়ে আসবো, সেই জন্যই তো আমি আমার অনুজ প্রতিম সার্ভিস চিফদের কাছে আমি নিবেদন রাখলাম যে প্লিজ ডু সামথিং, সেভ করুন বাংলাদেশটাকে, বাহিনীকে সুস্থতার পর্যায়ে নিয়ে যাও। তোমাদের অনেক ভালো ভালো কর্মকর্তারা এখনো জীবিত আছেন, তাদের পরামর্শ নাও, এবং তোমরা সহজভাবে, তোমাদের দিয়ে যেন কোনো দেশের ক্ষতি যেন না হয়, এটাই আমার কামনা, এটাই আমার দোয়া। আর দেশবাসী মঙ্গলের জন্য আল্লাহ যেন তাদেরকে হেফাজত করেন, এই দোয়া করি। জি, ক্যাপ্টেন নাসির, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময়ের জন্য। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ সবাইকে। দর্শক, আমরা কথা বলছিলাম বাংলাদেশ নৌবাহিনীর একজন সিনিয়র কর্মকর্তা, যিনি 1981 সাল থেকে 2009 সাল পর্যন্ত এই দীর্ঘ সময় নৌবাহিনীতে সার্ভ করেছেন। ক্যাপ্টেন হিসেবে তিনি নৌবাহিনী থেকে অবসর নিয়েছেন, এবং তার যে আহ্বান এবং তিনি যেভাবে ফিল করছেন, আমরা চাই যে সেনাবাহিনীর বর্তমানে যারা বন্দুক হাতে নিয়ে জনগণের মুখোমুখি দাঁড়িয়ে আছে, তাদের মধ্যে এই বোধটি জাগ্রত হোক। আমরা কি করছি, কেন করছি, কার জন্য করছি, কেন আমরা আমাদের দেশের মানুষের থেকে বন্দুক তাক করছি, গুলি করছি, মানুষকে হত্যা করছি, হত্যায় সহায়তা করছি। আমরা কেন ছাত্রলীগ বা পুলিশের যেই সন্ত্রাসী অংশ, যে দলীয় অংশ যেভাবে মানুষকে হত্যা করছে, তাদেরকে কেন আমরা প্রোটেক্ট করছি? এই বোধটি জাগ্রত হলে, বা সেনাবাহিনী যদি এখনো সময় আছে, এখনো সুযোগ আছে, যদি জনগণের পক্ষে অবস্থান নেয়, নিশ্চয়ই তারা যেই সম্মান হারিয়েছে, যে সুনাম হারিয়েছে, সেটি ফিরে আসতে আসা শুরু হবে তাদের কার্যক্রমের এই প্রথম স্টেপের মধ্য দিয়ে। দর্শক, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, এই চ্যানেলের মেম্বারশিপ নিয়ে আমাদের পাশে থাকুন, এবং পাশাপাশি অবসরপ্রাপ্ত যারা আমার সঙ্গে যোগাযোগ করেছেন তাদের সঙ্গে আমি ধারাবাহিকভাবে কথা বলবো, এবং অন্য যারা আছেন যারা আমার সঙ্গে কথা বলতে চান, দয়া করে আমাকে ইমেল করুন konoksedanews@gmail.com। আমি অবশ্যই আপনাদের সঙ্গে যোগাযোগ করবো, আপনাদের বক্তব্য শুনবো। দর্শক, ভালো থাকুন, আবারও দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।